মাসুদ কামাল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাস্ট ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী 5-6 দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময়। তিনি কিন্তু প্রতিদিন 5-6 দিনকে গুরুত্বপূর্ণ সময় বলেন না, তিনি আজকে বলেছেন। কেন বলেছেন? আর মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে, কেউ কেউ বলছে কোনো গণমাধ্যমে পেয়েছে 2500, কেউ বলছেন যে 8000 লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী 5-6 দিন কি হতে যাচ্ছে? আপনিও কি মনে করেন যে কিছুই হবে না? এটা এক ধরনের ছায়ার সঙ্গে যুদ্ধ, এটা আমি মনে করি, এটা আর কিছুই না। আর এতজন লোককে একটা মেজর প্রশিক্ষণ দিচ্ছে, কোথায় দিচ্ছে? মানে দিচ্ছে কি ক্যান্টনমেন্টের মধ্যে না কোথায়? বলছে একটি প্রাইভেট কনভেনশন সেন্টারে। এইগুলি হলো গিয়ে আপনার মানে আরেক মানে আমি মনে করি জানেন মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা জন্য কিছু ইস্যু লাগবে। বাংলাদেশের বাস্তবতাটা আপনাকে খেয়াল করতে হবে। আওয়ামী লীগের 700-800 লোককে প্রশিক্ষণ দেয়, এই লোকগুলো কোথায়? বাংলাদেশে কি এত সহজ? বাংলাদেশে কি সে বাস্তবতা আছে? এখন তারা আসলো, সে মানুষ তাদেরকে গ্রহণ করবে? ভাই এগুলো তো খেয়াল করতে হবে। এই বাস্তবতা এখন বাংলাদেশে তৈরি হয় নাই যে আওয়ামী লীগ একদম অস্ত্র নিয়ে আইসা নিয়ে একটা গভর্নমেন্টকে ফালাই দিবে, একটা আর্মি আছে, পুলিশ আছে, হয়ে গেল। এইগুলি জাস্ট বলা কেন? আমি বলি মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা মানে এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ নানা ধরনের প্রশ্ন করতেছে। আগে প্রশ্ন হয়তো মনে করেন সপ্তাহে একটা, তারপরে হয়তো দিনে একটা, এখন প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে মানুষের মধ্যে, এইটার কি হলো ওইটার কি হলো। কারণ একটা বছর কিন্তু লম্বা সময় রে ভাই। আপনাকে আমি 1 বছর দেখছি, 1 বছর আপনি কি করছেন, মানে মানুষ তো হিসাব করা শুরু করছে যে তুমি কি করছো 1 বছরে ভাই, বলো আবার এটা। এই যে আজকে দেখলাম যে অ্যামনেস্টি কি বলে হিউম্যান রাইটস ওয়াচ, ওরা কি বলছে 1 বছরে কোনো পরিবর্তন হয় নাই বলছে তো। হ্যাঁ, গুম খুন হচ্ছে না, গণগ্রেপ্তার হচ্ছে। এখন এই হিউম্যান রাইটস ওয়াচ আগে যখন বিবৃতি দিত হাসান মাহমুদ বলতো এরা মাল খায় বিবৃতি দিছে, এরা ঠিক না, এরা মানে প্রভাবিত। এখন কে প্রভাবিত করছে? আওয়ামী লীগ। আগে যারা প্রভাবিত করতো তারা প্রভাবিত করতে পারে না, কেন পারে না? তো এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে, হিসাব নিকাশ শুরু হবে দেখবেন আপনি। এখন এই হিসাব নিকাশটা যতটুকু বিলম্বিত করা যায়, কারণ হিসাব নিকাশের তো কোনো ভালো উত্তর নাই। কোনো একজন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী, তার আমলে মানবাধিকার নাই, এটা বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ। কেন? এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম? আমি তো ছিলাম না প্রস্তুত এটার জন্য, শুধু তো হচ্ছে। তো এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা। এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে, এরপরে আসবে মব নিয়ে, আসবে তো একটা পর একটা আসবে। তখন এইগুলিকে যত বিলম্বিত করা যায়, একটার পর একটা কল্পিত, আমি মনে করি এগুলি সমস্ত কিছু জাস্ট ছায়ার সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কিছুই না। তার মানে কি সরকার জনগণকে ছায়ার সাথে যুদ্ধ করার জন্য ডিজাইন করছে যেন তাকে প্রশ্নের উত্তর না দিতে হয়, তাকে হিসাব না দিতে হয়? এটা শুনেন, এটা হলো কি যতটা বিলম্বিত করা যায়। আমি সরকার বলছি না, কারণ এখন যদি বলেন না প্রেস সেক্রেটারি উনি সরকার, তাহলে হ্যাঁ, আর যদি উনি বলেন উনি সরকারের একজন কর্মকর্তা, তাহলে উনি আংশিক, হ্যাঁ, এরকম আর কি। কিন্তু এগুলির আমি মনে করি কোনো ভিত্তি নেই। হান্নান মাসুদ, আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক পোস্টে উল্লেখ করেছেন গত বছরের 2 আগস্ট রাতে জুলকারনাইন শায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের 1 দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখা এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল 1 দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এইভাবে চাপ প্রয়োগ তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেয়া যাবে না। এতে আরেকটা 1-11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে। যে সেফ হাউসকে থেকে 1 দফার ঘোষণা দিয়ে আর্মি কু করার পরিকল্পনা ছিল বলে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, যতদূর জানি সেখানে আপনি সহ আরো 2 জন ছিলেন। কি হয়েছিল সেখানে? আমি যদি ঠিক বুঝে থাকি, এতদিন গোপন রেখেছিলেন কেন? আপনি সেখানে ছিলেন কিন্তু আপনি বা অন্য 2 জন এতদিন কেন কিছু বলেননি? এত বড় একটি পরিকল্পনার কথা কেন আপনারা চেপে গেলেন? না, হয়তোবা হচ্ছে নিকোলাপুর নজরে আসে নাই আমরা যে কথাটা বলেছি। আমরা এই কথাটা অনেকবার বলেছি, অনেক মিডিয়াতে আসছে, নিজে লেখনীতেও বলেছি, এমনকি হচ্ছে বিষয়টা সায়ের ভাইয়ের পোস্টেও এসেছিল
যে হচ্ছে আপনি সাইর ভাই একটা পোস্টে দিছিল, এটা দিয়ে যে হচ্ছে উনি আমাদেরকে ঘোষণা দিতে বলেছিলেন, আমরা তখন নাহিদ ভাইদের উপর ভরসা করে আমরা ঘোষণা দিই নাই। এই লেখাটা সাইর ভাই নিজেও লিখেছিলেন। তো বিষয়টা হচ্ছে 1 বছর পরে এসে আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমার মনে হয় এটার আলোচনা যথেষ্ট সময় চলে গিয়েছে। বিষয়ে কি আপনারা স্পষ্ট ধারণা দিয়েছিলেন? আমি স্ট্যাটাসগুলো দেখেছি, কিন্তু সেখানে কোথাও কি একদম ডিরেক্টলি সরাসরিভাবে আর্মি কুয়ের কথা বলা হয়েছে কোথাও? আপনি যদি আমাকে সংশোধন করে দেন। হ্যাঁ, আমাদের সবগুলাতেই আমি যত জায়গায় কথা বলেছি প্রত্যেক জায়গায় বলেছি, একই কথাই বলেছি যে এখানে মূলত হচ্ছে আর্মিদের সহযোগিতায় একটা নতুন সরকার ফর্মের কথা বলেছিল। এমনকি যেদিন সরকার গঠন হয় সেদিন বঙ্গভবন ও তাদের মধ্য থেকে একজন আমাদেরকে এভাবেই টিস করছিল যে হচ্ছে আজকে যদি হচ্ছে সেদিন যদি আমাদের কথায় রাজি হতে আজকে তোমরা শপথ নিতে, এই ধরনের কথা বলা হয়েছিল। আমি মনে করি এই ইস্যুগুলো আসলে হচ্ছে আমরা পিছনে ফেলে আসছি। আমাদের এখন জাতির সেই অবস্থান নেই জায়গাগুলো নিয়ে আরও বিতর্ক তৈরি হওয়ার। যদিও লাস্ট আল জাজিরার যে রিপোর্টটা, সেখানে আপনার অভ্যুত্থানের সামনে সারির নেতাদেরকে রেখে একজনকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করা হয়েছে। এটা অবশ্যই আমরা মনে করি ইতিহাস বিকৃতির অংশ হিসাবে মনে হয়েছে, যার কারণে এই বিষয়টা আবার নতুনভাবে এসেছে আর কি। আমরা এখন নতুন আলোচনায় আসা দরকার। একটু প্রশ্ন করি তাহলে আপনার কথা থেকে, আপনি বলছেন নতুন আলোচনায় আসা দরকার, কিন্তু আপনাদের দলের আহ্বায়ক আজকের দিনেই জুলাইয়ের আজকে শেষ দিন এই পোস্টটি কেন দিলেন? মানে আপনারা কি আসলেই সামনে এগোতে চাচ্ছেন, নাকি জুলাই কার কতখানি ক্রেডিট সেটা নিয়ে কারাকারি করাটাই এখন জুলাইয়ের মূল এজেন্ডা? দেখেন নিকোল আপু, বিষয়টা আমি বলছি যে হচ্ছে এই বিষয়টা আমরা 1 বছর ধরে আরো 5-7 বার বলে এসেছি। সেই জায়গাটা আজকে উনি জাস্ট হচ্ছে অফিসিয়ালি ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে এটা অফিসিয়ালি উনি এটা দিয়েছেন। উনি এটা দেওয়ার কারণও আছে, কারণ হচ্ছে আপনার আল জাজিরার যে রিপোর্টটা আপনারা দেখেছেন ডকুমেন্টারি, সেখানে আসলে হচ্ছে যারা অভ্যুত্থানের সাথে সরাসরি নেতৃত্ব দিয়েছে সামনে ছিল, তাদের কাউকে সামনে আনা হয়নি। এখানে এমন একজনকে সামনে আনা হয়েছে যাকে তুলে ধরার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করে গেছে অনবরত। এটাকে একটি সংগঠন, মানে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন ধরে, আমরা যারা হচ্ছে ফ্যাসিস্টবাদী বিরোধী লড়াই করেছি, ক্যাম্পাস পর্যায়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে জাস্ট হচ্ছে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়েছে। যেটা আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে এই জায়গাটা নাহিদ ভাইয়ের কাছেও মনে হয়েছে যে এখন এটা একেবারে স্পষ্ট করে কথা বলা দরকার, ওনার জায়গা থেকে কথা বলা দরকার, যেটা উনি আগে বলেননি। জি, আচ্ছা হান্নান মাসুদ, আন্দোলন তো অনেকেই করেছেন, অনেকে জীবন দিয়েছেন, অনেক পরিবারের শহীদ হয়েছেন, অনেকে অঙ্গহানি হয়েছে। তারা কেউ উপদেষ্টা হয়েছেন? 3 জন যে উপদেষ্টা হয়েছিলেন, মানে একটি রিপোর্টে একটি আপনাদের সহযোদ্ধাদের একজনের অবস্থান আপনারা নিতে পারছেন না, কিন্তু এত হতাহতদের মধ্য থেকে 3 জন উপদেষ্টা হয়েছে, সেটা বাকিটা কি করে মানছে? কারণ হচ্ছে না মানার তো উপায় ছিল না। আপনার মনে হয় 71 মুক্তিযুদ্ধ অনেকেই করেছে, 30 লক্ষ শহীদ হয়েছে। আপনি কয়জন সরকারে গিয়েছে তার মধ্যে থেকে শহীদ পরিবার থেকে, আহতদের পরিবার থেকে, বা যদি ধরেন হচ্ছে আপনি 200 বছরের ঐতিহাসিক সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে, যখন হচ্ছে ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী, উনি বা ওনার পরিবারের কে লিডে গিয়েছে? আমি আজকে এই জায়গায় কথা বলতেছি হচ্ছে আপনার সকলকে, আপনি এখানে হচ্ছে মেইন নেতৃত্ব যারা দেয়, লিডে যারা থাকে, মানুষ যাকে অ্যাকসেপ্ট করে, সেদিন যদি আপনি সাদিক কাইমকে যদি উপদেষ্টা করতেন, কে মানতো? আপনিও তো প্রশ্ন করতেন সাদিক কাইম কোথায় ছিল, আমি তো তাকে দেখি নাই কোনো আন্দোলনে, কোনো প্রোগ্রামে দেখি নাই, তাকে সমন্বয়ক লিস্টে নাই, কোথা থেকে এনে তাকে উপদেষ্টা করা হয়েছে, কোথা থেকে নেই, এই প্রশ্নটা আপনিও করতেন। আমি 1 বছর পরে এসে বলতেছি হচ্ছে আপনি অন্যদেরকে ডিমোরালাইজ করে সঠিক নেতৃত্বকে বাদ দিয়ে আপনি অন্য একজনকে যখন হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে পিছন থেকে তুলে আনেন, যার আন্দোলনে সহযোগিতা ছিল, যেরকম সহযোগিতা ছাত্র দলের ছিল সেরকম সহযোগিতা শিবিরের ছিল, শিবিরের আরও নেতৃত্ব আমাদেরকে সহযোগিতা করেছে, তাহলে শুধুমাত্র একজনকে কেন আপনি কাল্ট বানাচ্ছেন? আপনি কাল্ট বানালে তাকে বানাতে পারেন যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যাকে পুরো দেশ দেখেছে, পুরো জাতি যার কথা শুনে রাস্তায় নেমেছে, তাকে বানাতে পারেন। আপনাদের আপত্তির জায়গাটা এখন স্পষ্ট। ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাড্ডার বাসা থেকে 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। এর আগে তার বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখানে নগদ 2,98,000 টাকা পাওয়া যায়। 29 জুলাইয়ের ঘটনা এটা। গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন 5 জন। রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ না থাকলে তাদেরকেও কি থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন আপনি তো থানা থেকে ছাড়িয়ে আনতে যান মানুষজন? না, দেখেন হচ্ছে এর আগে আপনারা যে বিষয়টা নিয়ে বারবার আমাকে কোশ্চেন
কোশ্চেন করা হচ্ছে, আমি মনে করি যে এই কোশ্চেনগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে, রিপ্লেও আপনাদের সকলেরই জানা, যে ধানমন্ডি থানায় যেই ঘটনাটা ঘটেছে সেখানে তাদের সাথে পূর্ব সম্পর্ক থাকার কারণে সেখানে আমার যাওয়া হয়নি। ডিএমপি কমিশনারের একান্ত অনুরোধে সেখানে যাওয়া হয়েছে, সেখানে এক ধরনের মব সৃষ্টি হয়েছে, এই কথাটা ওনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, থানার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, আমার পক্ষ থেকেও ডকুমেন্ট আকারে নিশ্চিত করা হয়েছে। তারপরে আমাকে এই ক্ষতটা আজ পর্যন্ত টানা হচ্ছে, কারণ আমি সেখানে যখন দেখছি যে উগ্র জনতাকে যখন হচ্ছে উগ্র শিক্ষার্থী বা হচ্ছে তাদের সহকারী যারা ছিল ওদেরকে যখন ট্যাকেল দিতে পারছে না, পুলিশ যখন হচ্ছে ওদেরকে ওদের বিরুদ্ধে মামলা দিতে চাচ্ছে না, তখন ওরা আমাদের সহযোগিতা কামনা করছে। আমি গিয়েছি, হয়তোবা যাওয়াটা উচিত হয়নি, আমি সেটাকে ভুল হিসাবে গ্রহণ করে নিয়ে পরবর্তীতে এটাকে আমি রিপ্লাইও দিয়েছি। সেটা নিয়ে আবার কথা হচ্ছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন। রিয়াদের ইস্যুটা শেষ করি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে নিই, একই সঙ্গে উত্তর দেন। এক বছরও পার হয়নি গণঅভ্যুত্থানের, বছর না ঘুরতে অভ্যুত্থানকে টাকা বানানোর মেশিন বানালেন সমন্বয়করা, এরকম যখন বলছে মানুষজন, তখন এটা নিয়ে আপনাদের কেমন লাগে? আচ্ছা, আমি দুইটা কথাই বলি। এক হচ্ছে আমাদের সমন্বয়ক লিস্টে 158 জন সমন্বয়ক ছিল। প্রাথমিকভাবে আমাদের 58 জনের একটা কমিটি ছিল, সেখানে হচ্ছে 12 জন সমন্বয়ক আর বাকিরা সহ সমন্বয়ক ছিল। পরবর্তীতে আমরা 30 জুলাই এবং হচ্ছে 2রা আগস্ট এই 2 তারিখে মিলিয়ে আমরা মোট 158 জনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম করি। সেই সমন্বয়ক সহ সমন্বয়ক টিমের মধ্যে থেকে কতজন অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত বা হচ্ছে প্রুফ সহকারে আছে, সেই বিষয়টা আমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তার মধ্যে থেকে হয়তো 8 জনকেও পাবে না বা হচ্ছে এই ধরনের কথা আসে নাই। পাশাপাশি হচ্ছে যে রিয়াদের ব্যাপারটাকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে। রিয়াদ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ কখনো হোল্ড করে নাই, সহ সমন্বয়ক পদও কখনো হোল্ড করে নাই। রিয়াদ বর্তমানে বাকচাষের নেতা। বাকচাষ তাকে তার পদের তার কর্মী হিসাবে, তার নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে বহিষ্কারও করেছে। বাট মিডিয়াতে কখনো বাকচাষ পরিচয়টা আসে না। আপনিও যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়টাই দিয়েছেন, আমার মনে হয় না আপনি যদি এখন ছাত্র দলের কোনো নেতাকে যদি হচ্ছে কোনো অপরাধের সাথে জড়িত অবস্থায় যদি আপনি তাদেরকে অ্যারেস্ট করেন, তাহলে তার যদি পূর্বে যদি সে অন্য কোনো সংগঠনের সাথে থাকে বা হচ্ছে নাও থাকে, তাদের সাথে যদি উঠা বসা থাকে, তাহলে আপনি সেই সংগঠনের পরিচয় দিয়ে আপনি এখানে প্রশ্ন করবেন, সেটা হওয়ার কথা নয়। বিষয়টা হচ্ছে আমরা এমন একটা চক্রের মধ্যে ঘুরতেছি গত 1 বছর ধরে, যাচ্ছে হান্নান মাসুদ, তুমি গত 1 বছর আগে তোমার ওজন ছিল হচ্ছে 50 কেজি, এখন কেন 56 কেজি হয়েছে? মনে হচ্ছিল যে আমার লাস্ট 10 বছরে কখনো হচ্ছে আমার ওজন বাড়ে নাই বা হচ্ছে কখনো আমি হচ্ছে আমার গ্রোথ হয়নি। বিষয়টা আমি এই চক্রটার কথা বলছি হচ্ছে এমন একটা ট্রায়াল আপনার মিডিয়া থেকে হোক, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে হোক, আওয়ামী লীগের ফেস থেকে হোক, বিএনপির ফেস থেকে হোক, বিভিন্ন ফেস থেকে এমন একটা ট্রায়াল তৈরি করা হচ্ছে, এখানের মধ্যে আপনি সমন্বয়ক যারা আছে, সহ সমন্বয়ক যারা আছে, বৈষম্যবিরোধী যারা আছে, কয়েকটা ট্যাগলাইন, এই ট্যাগলাইনগুলোকে বিতর্কিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আপনার একটা প্রশ্ন করি আমি, যে হচ্ছে এই পুরান ঢাকায় যে লোকটাকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে কয়দিনে রিমান্ড দেওয়া হয়েছে, কয়জনকে অ্যারেস্ট করেছে এবং কয়জনকে পুলিশ পিছনে ভেদে আবার হচ্ছে তারা সেরা লুকাতে চাইলে সেরাটাকে উপরে তুলে দিয়ে দেখিয়েছে। বাট এরা এক আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে আপনারা যখন ছাদাবাজি করতে গেছে, অবশ্যই অপরাধ করেছে, অ্যারেস্ট করা হয়েছে, বিচার করতে হবে, 7 দিনের রিমান্ড। পাশাপাশি হচ্ছে পুলিশ তাদের চেহারা দেখানোর জন্য উৎসুক এবং মিডিয়া তাদেরকে সমন্বয়ক, সাবেক সমন্বয়ক বা সমন্বয়ক সাদাবাজি করতে গেছে, বৈষম্য বিরোধী নেতা সাদাবাজি করতে গেছে, এটা প্রতিষ্ঠিত করার জন্য উৎসুক হয়ে আছে। এবং প্রতিনিয়ত আজকে গত 5 দিন আগে তারা অ্যারেস্ট হয়েছে, প্রতিনিয়ত সমন্বয়ক ক্রিয়া। আমি এই কথাটা বলছি কেন, মানে সমন্বয়ক বা আমার কথাটা বলতেছি কারণ এই মিডিয়াগুলোর কোনো সংস্কারই আমাদের নেতারা করতে পারে নাই। আমাদের যারা হচ্ছে এই মিডিয়া সংস্কারের দায়িত্বে ছিলেন, যারা গভর্নমেন্টে গিয়েছেন, তারা এই কাজগুলো করতে পারে নাই। কারণ এই মিডিয়া শেখ হাসিনাকে কার্ড বানিয়েছে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই মিডিয়াই শেখ হাসিনাকে আবার পেরোতানোর, এমনকি এই মিডিয়াই হচ্ছে বিএনপিকে মানে হচ্ছে রাজনৈতিক হেনস্থা করেছে তারা ক্ষমতায় থাকাকালীন। এই মিডিয়ার যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্ট এখনো তাদের হাতে আছে। যারা হচ্ছে জুলাই চলাকালীন সময়ে যে সকল মিডিয়া হাউসগুলোতে জুলাই চলাকালীন যারা প্রতিবাদ করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করার জন্য চেষ্টা করেছিল, তাদের প্রত্যেককে বিভিন্ন মিডিয়া হাউস থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত, যখনই দেখেছি আসলে মিডিয়া সত্য কথা বলে, তখনই আসলে মিডিয়াকে কেন জানি যারা ক্ষমতায় থাকে তাদের পছন্দ হয় না। আরেকটা বিষয় একটু বলি হান্নান মাসুদ, আরেকটা বিষয় বলি, যখন ধরেন একই সঙ্গে এনসিপির সকল নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন, সকলের ওজন যখন একই সঙ্গে বাড়া শুরু করে, তখন ওইটা প্রশ্নের উদ্বেগ করতেই পারে। উপদেষ্টা আসিফ মাহমুদের যেই নির্বাচনী এলাকা বা ওনার যেটা এলাকা, সেখানকার
সেই এলাকার মধ্যেকার কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে কদিন পর পর নানান আলাপ আলোচনা হচ্ছে। তার মানে তিনি নির্বাচন করছেন, নির্বাচনী এলাকা? আমি জানি না, ওই প্রত্যেকটা এলাকায় তো একটা নির্বাচনী এলাকা, সেখানে তো পার্টিগুলি ইলেকশন করবে, তাই না? ওই এলাকায় নানান কথাবার্তা হচ্ছে, নানান ঘটনা ঘটছে। এগুলি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কোনটা কি সম্পৃক্ত, এটা যদি তার কাছ থেকে জানতে চান ভালো জানতে পারবেন। কিন্তু আপনি আমার কাছ থেকে যে প্রশ্নটা করেছেন এটা ভ্যালিড। আমার কাছে উত্তর হচ্ছে এই বিষয়ে কোনো সরকারের মধ্যে আলোচনা আছে এমন কিছু আমি জানি না। জি, মাসুদ কামাল, কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। ওই ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল 10:30 পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে, আমার ধারণা আপনিও শুনেছেন, জানিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এলাকায় তার অনুসারী তৈরি হয়েছে এবং তারা একটি রাজনৈতিক দলের সাথে সংঘাতেও জড়াচ্ছে। একজন উপদেষ্টার অনুসারী কিভাবে তৈরি হয় সেটা একটু বুঝতে চাই। তিনি কি নির্বাচন করবেন সেই ইঙ্গিত আসলো কিনা এই ঘটনার মধ্য দিয়ে? দেখেন, ওনার তো আসলে নির্বাচন করতে চাওয়া উচিত না, কারণ উনি তো একটা সরকারের মধ্যে আছেন। এখন উনি যদি বলে করেন যে আমি শেষ মুহূর্তে মনোনয়নপত্র দেখালে আগের দিন রিজাইন করলাম, করে নিয়ে ইলেকশন করলাম, এই কাজটা খুবই অনৈতিক হবে এবং পুরো সরকারকে একটা পক্ষপাত দুষ্ট সরকার হিসেবে প্রমাণ হতে পারে এই ঘটনার কারণে। নির্বাচন উনি কেন করবেন? করা উচিত না। কিন্তু অন্য একটা বিষয়, সেটা হলো আমি নিজে দেখেছি একটা ভিডিওতে ওনার বাবা বলতেছেন যে আমার ছেলে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি এতগুলি মসজিদে সে এত টাকা দিয়েছে, আপনারা যদি চান সে আগামীতে নির্বাচন করবে। আমি নিজে শুনেছি কথাটা, এবং এটা নিয়ে আরও অনেক আগে। তার মানে কি, নির্বাচন করে একটা খায়াস যদি ওনার মধ্যে না থাকে তাহলে ওনার বাবা এটা বলবেন কেন? নাকি উনি চান না ওনার বাবা চায়? তাও তো না। কাজে এই বিষয়টা উনি নির্বাচন করবেন এটা সাধারণ মানুষের উনি মুখ খুলে বললেই পারে যে আমি যেহেতু সরকারের মধ্যে আছি আমি কোনো ইলেকশনে করবো না। এবং উনি মাঝখানে আগে বলেছেন যে এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, উনি স্পষ্টই বলেছেন, এর উচ্চারণ করেছেন। তো উনি বলে দিলেই পারেন। যদি উনি বলে দেন উনি নির্বাচন করতে পারেন, এই ধরনের একটা চিন্তা হয়তো ওখানকার ওনারা যারা বিরোধী পক্ষ আছে তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু এবং থাকতে পারলে তারা এটা নিয়ে উত্তেজনা বোধ করতেই পারে। তো উনি বলে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায়। উনি বলে দেয় যে আমি কোথাও কোনো ইলেকশন করবো না, আমি যেহেতু গভর্নমেন্টের মধ্যে আছি, এটা আমার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। বলে না কেন? বলবেন না তো। এখন এইগুলো নাকি এই উপদেষ্টাদের মধ্যে যে কজন উপদেষ্টার কর্মকাণ্ড আমার কাছে সবচেয়ে বিতর্কিত এবং সন্দেহজনক মনে হয়, তার মধ্যে উনি হলেন একজন শীর্ষস্থানীয় একজন ব্যক্তি। আমার কাছে মনে হয় ওনার বিভিন্ন কর্মকাণ্ডের আমি কোনো ব্যাখ্যা পাই না, ওনার কোনো জবাবও পাই না, এবং উনি বলে যাচ্ছেন নির্দ্বিধায় নির্লজ্জ মতো করে কাজগুলি উনি করে যাচ্ছেন। এগুলো তো ঠিক না। শুনেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, যে কথা একটু আগে আপনি বললেন যে আপনি যদি দায়িত্বে থাকেন, আপনি যদি একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকেন, আপনাকে প্রত্যেকটা স্টেপ দিতে হবে সতর্কভাবে। কারণ আপনি জানবেন যে প্রত্যেকটা লোক আপনার দিকে তাকায় আছে। যখন আপনি জনসভার মধ্যে আছেন আপনার দিকে কেউ তাকাবে না, যখন আপনি মঞ্চে আছেন সবাই আপনার দিকে, পুরো জনসভা আপনার দিকে তাকায় আছে। আপনি সামান্য একটা ভুল করলে আপনি ভাববেন এটা কেউ দেখে না, এটা হবে না, কেউ না কেউ দেখবেই। কাজে আপনাকে আরও সতর্ক হতে হবে। উনি 18 কোটি মানুষের দেশে একজন উপদেষ্টা, ওনার বয়স হয়েছে কিনা, অভিজ্ঞতা হয়েছে কিনা, যোগ্যতা আছে কিনা সব আলোচনা বাদ। আলোচনা হলো উনি তো বসে আছেন ওই চেয়ারে। তো ওরা কিন্তু প্রত্যেকটা কাজে কেয়ারফুল হতে হবে। উনি হন নাই, এবং উনি মনে করেন এখন ওই আগের মতোই বোধহয় আছেন। ভাই সেটা তো হলো না। আগের মতো আছে, আগের মতো একসময় হয়েও যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সতর্ক থাকতে হবে যতদিন আপনি এখানে আছেন। কিন্তু এই সমস্ত এই দেখেন এত এলাকা, এত উপদেষ্টা আছে, এত কিছু আছে, ওনার এলাকাতে ঝামেলা হচ্ছে কেন? আর কোথাও বিএনপি ক্যান্ডিডেট নাই? এই আক্তার হোসেন একজন আছে, তার এলাকায় অন্য কোনো পলিটিক্যাল পার্টি নাই? আছে তো নাই, যে আছে ওনার এলাকায় অন্য কোনো পার্টি নাই। হান্নান মাসুদ আছে, ওনার এলাকায় বিএনপি কোনো ক্যান্ডিডেট নাই? ওখানে তো হয় না। ওনার এখানে হয় কেন? হয় কারণে ওনার আচরণগত কিছু সমস্যা আছে। রেজাউল করিম রনি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আজ বরিশালে বলেছেন, স্বাধীনতা পরবর্তী 16 ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলতাম 16 ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক 5th আগস্ট ডিভিশন, তাও সামাল দিতে হচ্ছে। ভুয়া সমন্বয়ক 5th আগস্ট ডিভিশন, বছর না ঘুরতে বিপ্লবী থেকে চাঁদাবাজ হয়ে যাওয়াটা কি কম সময়, নাকি এই সময়ের ব্যবধানেই এরকম হয়? যে দেখেন, চাঁদাবাজি সমস্যাটা এটা বিএনপি, এনসিপি, জামাত এগুলোর পার্টিকুলার কোনো সমস্যা নেই। এদের চাঁদাবাজ বিএনপিতেও আছে, জামাতেও আছে, এনসিপিতেও আছে, বা ধরেন সমন্বয়ক নামেও আছে। ফলে চাঁদাবাজের সমস্যাটা হলো আমাদের কাঠামোগত সমস্যা।
আপনি যদি এরকম ফুটপাত রেখে দেন, আপনি যদি এরকম ময়লার ব্যবস্থাপনা রেখে দেন, আপনি যদি এরকম জুট ট্যানারি রেখে দেন, চাঁদাবাজি হবেই। ফলে 1 বছর যে কথাটা আপনি বললেন, 1 বছরের প্রথম কাজ ছিল এই চাঁদাবাজির স্কোপ দূর করা। স্কোপ দূর না করে আপনি এখন রাজনীতিটা এমন জায়গায় যাচ্ছে, বিএনপি বড় চাঁদাবাজ না এনসিপি বড় চাঁদাবাজ নাকি জামাত বড় দখলবাজ, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার ফলে যেটা হচ্ছে, আমরা 5 তারিখের পরে যে রাজনীতিটা দেখতে চাচ্ছিলাম সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। আর দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি বলেছেন, দেখেন এই কমিশনের যে কাজকর্ম করার কথা ছিল, এটা সরকারের অন্যান্য জায়গায় যে ধরনের আমাদের মানে জন আকাঙ্ক্ষা যে লেভেলে ছিল, তার চেয়ে বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল এই কমিশনটাকে, এই পার্টিকুলারলি দুর্নীতি দমন কমিশনকে। সেটা কিন্তু এই লেভেলে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। ফলে উনি এই কথা কোন জায়গা থেকে বলেন আমি জানি না। আরেকটা হলো সমন্বয়ক নামে চাঁদাবাজির পরিমাণটা আপনি যদি দেখেন, সেটা কিন্তু নতুন কোনো ফেনোমেনা না। এবং উনি 71-এর কথা যেটা বলছে, হ্যাঁ ডেফিনেটলি 5 তারিখের পরে শুধু কি সমন্বয়ক পরিচয় বাড়ছে? 5 তারিখের পরে আপনার ধরেন এখানে এই সমস্যাটা গোড়ায় আপনার আলোচনা করতে হবে। সেটা হলো সমাজের একটা লিকুইড ক্যারেক্টার আছে, প্রচুর লোক আপনি পাবেন যখন যেই পাত্রে ঢালবেন আকার ধারণ করে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, আন্দোলনের সময় আপনারা ধরেন যে বিপ্লবী, আন্দোলনের পরে বিশাল সমন্বয়ক, তারপরে এবার ক্ষমতার প্রয়োজনে এসে বিএনপি জামাত ক্লেম করতেছে। এমনভাবে আপনার সে বিএনপি জামাতের সমর্থন হবে বা কথা বলবে, আপনার রিয়েল বিএনপি জামাতের সমর্থক লজ্জা পেয়ে যাবে, এত রেডিক্যালি জামাত হয়ে যাবে, এত রেডিক্যালি বিএনপি হয়ে যাবে। তো আপনার এই যে লিকুইড চরিত্রের লোক, এটা দিয়ে তো আপনি একটা জাতি গঠন করতে পারবেন না। এটা হলো বাংলাদেশের জেনারেল দেখেন আওয়ামী লীগ সবচেয়ে ক্ষতিটা কী করছে, আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না, এটা তো হইতে পারে না। ফলে এই যে মানুষের পজিশন, পলিটিক্যাল পজিশন নষ্ট করে ফেলা, এবং আপনি এটা আত্মসত্তার অবমাননা হয়। আপনি মানে অ্যাবভ অল ডু নট লাই টু ইউর সেলফ, আপনি যখন নিজের সাথে মিথ্যা বলেন সেই মানুষের আর কোনো সম্ভাবনা থাকে না। ফলে আমাদের এই এত কেওয়াজ কেন? কারণ আমার নাগরিকদের কোয়ালিটি খুবই নিম্নমানের নাগরিক শ্রেণী, এটা দিয়ে তো আপনি উন্নত গণতান্ত্রিক দেশ জাতি তৈরি করতে পারবেন না। ফলে এখন এটার জন্য আপনার যাইতে হবে কি, একটা কাউন্টার কালচার তৈরি করতে হবে। এখন আপনি একজন সমন্বয়ক নামে চাঁদা করতেছে, আচ্ছা এইগুলো তো অভ্যুত্থান করছে দেশটা লুইটা পিটা খাওয়ার জন্য, আরে ভাই এটাকে অপরাধ করে ফেলছে। আপনার এখানে আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি সংগঠন তো আর কিছু নাই, এর ট্রেনিং লাগবে কেন? কোনো ট্রেনিং দরকার নেই, বাই বন জঙ্গি এটা। কারণ এটা তো আইডিয়ার দিক থেকে এটা 2 আমল, বাপ বেটি 2 আমল মিলেই তো এটা ফেসি। ট্রেনিংয়ের দরকার কি? এটা ট্রেনিং নিয়ে আলাপসারি তো দরকার নেই। আওয়ামী লীগ কী করছিল? আপনার আওয়ামী লীগ জীবনকে কঠিন করে তুলছিল আর মৃত্যুকে সহজ করে তুলছিল। এইরকম একটা ফোর্সকে আপনি তাড়াইছেন। তাড়ানোর পরে আপনার যে ইমপ্যাথি, যে সিম্প্যাথি, মানুষের সাথে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে দরদ মমতা নিয়ে দেশকে আগায় নেওয়ার কথা, সেখানে আপনারা কি প্রতিযোগিতায় নামছেন, কে কত খারাপ হইতে পারে সেটা দেখানোটাই মনে হয় একটা ক্রেডিটের ব্যাপার। ডিস্ট্রাকটিভ আপনার এই ধরনের প্রতিযোগিতা আপনার শত্রুকেই শুধু শক্তিশালী করবে, সেটা দেশে এবং বিদেশে। ফলে 5 তারিখের পরে রাজনীতিটা হবে 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দরকার নেই। কারণ আপনারা যদি সবাই মনে করেন, সবগুলো দলকে বলছি, যে আপনারা বাংলাদেশপন্থী রাজনীতি করবেন, আপনারা আগে জনগণের কাছে যান, নাগরিকদের কাছে যান, গিয়ে অফার করেন যে ভাই তোমার জন্য হইলো আমার এই অফার, আমাকে সাথে রাখো। কিন্তু আপনি যদি মনে করেন যে না, নাগরিককে ছলে বলে কৌশলে আপনি ম্যানোভারিং করে হ্যাঁ নিজের দলটাকে ক্ষমতায় নেবেন, এই দিন শেষ হয়ে গেছে। আব্দুল হান্নান মাসুদ, আপনারা জুলাই সনদ ও ঘোষণাপত্র দাবি করেছেন, সরকার জুলাই সনদের খসড়া প্রস্তুত করেছে, সেটা আবার আপনাদের পছন্দ হয়নি যতদূর জানি। অন্যদিকে সরকার জুলাই সনদ দিতে ব্যর্থ হলে 3 আগস্ট আপনারাই জুলাই সনদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। জামাত বলেছে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে। আপনারা মামলা করবেন না, কিন্তু নিজেরাই সনদ ঘোষণা করবেন। আপনারা সনদ ঘোষণা করলে সেটার আইনি ভিত্তি হবে তাহলে? আমার মনে হয় যে এখানে একটু ভুল আছে। জুলাই সনদ নয়, জুলাই ঘোষণাপত্র আমরা ঘোষণা করার কথা বলেছি। জি, জুলাই সনদ এবং ঘোষণাপত্রের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। জুলাই ঘোষণাপত্র হচ্ছে আপনার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা এবং হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে লিপিবদ্ধ করা। আর জুলাই সনদ হচ্ছে আপনার হচ্ছে ঐক্যমত কমিশনের মিটিংগুলোর মাধ্যমে ঐক্যমত কমিশনের কোন কোন বিষয়গুলোতে সকলে ঐক্যমত হয়েছে সেগুলোকে সনদ আকারে বাস্তবায়ন করা, যে এটা চার্টার হিসেবে সকল রাজনৈতিক দল সাইন করবে, সাইন করে তারা হচ্ছে ওয়াদাবদ্ধ হবে যে হচ্ছে তারা এগুলো বাস্তবায়ন করবে। তো আমরা জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে আমরা কথা বলছি। আমরা বলছি যে হচ্ছে বাংলাদেশে এমন ফাঁকফোকর রেখে যদি জুলাই সনদ করা হয় যাতে ভবিষ্যতে আবার একই সংকট তৈরি হবে, যে সংকটের জন্য 16 বছর ধরে বিএনপি, জামাত এবং হচ্ছে সাধারণ নাগরিকদেরকে জীবন দিতে হয়েছে, বিরোধী দলীয় নেতাদেরকে। এবং আমরা যারা হচ্ছে পরবর্তীতে মানে আমরা যারা হচ্ছে এই সংকটের গোড়া দেখি না, কিন্তু আগে থেকে আমরা যারা হচ্ছে এটাকে এই সংকটের কারণে আমাদের
জীবনের উপর প্রভাব পড়েছে আমরা সেই সংকট আবার পুনরায় চাই না। যেমন ধরো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, যেটা বাংলাদেশের সবচাইতে সংকটের, স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে সংকটের মধ্যে সবচাইতে বড় সংকট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ করা। সেই জায়গায় সেটার নিয়োগ প্রক্রিয়া যদি হচ্ছে ফাইনালাইজ না করা হয়, তাহলে আমরা সেই সনদে কেন আমরা স্বাক্ষর করব? পাশাপাশি হচ্ছে দুদক, যেটাকে সব সময় বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্যাতন করার জন্য, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নেতাকর্মীদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার ব্যবহার করে এসেছে, সরকারি দলকে প্রশ্ন করতে পারে নাই, সেই ধরনের দুদক, একই ব্যবস্থায় যদি দুদকের কমিশনাররা নিয়োগ হয়, সেই সনদে আমরা কেন স্বাক্ষর করব? একই রকম আমরা যদি হচ্ছে পিএসসি কমিশন, যেটা বাংলাদেশের ক্যাডার নিয়োগে ভূমিকা রাখে, সরকার প্রশাসন ব্যবস্থা যারা চাকরি করে তাদের নিয়োগের ভূমিকা রাখে, সেই পিএসসি যদি হচ্ছে আগের মতোই হয়, যে হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজ থেকে একসাথে 25 জন পুলিশ ক্যাডার হবে, তাহলে আমরা সেই সনদে কেন স্বাক্ষর করব? আমরা বলছি মৌলিক সংস্কার যেগুলো প্রয়োজন, উচ্চকক্ষে পিআর দরকার, দুদকের নিরপেক্ষ দুদক কমিশন দরকার, নিরপেক্ষ পিএসসি সংস্কার দরকার। আমরা বলছি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে নিরপেক্ষ হবে তার নিশ্চয়তা দরকার। এগুলার নিশ্চয়তা না পেলে এই সনদ শুধুমাত্র একটি কাগজ মাত্র হবে, এটাতে সাইন করা না করা সমান ইস্যু হিসাবে থাকবে। যার কারণে আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা মৌলিক যে বিষয়গুলো এগুলো নিশ্চিত না হলে আমরা জুলাই সনদে সাইন করব না। জি, হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট নিয়ে মাসুদ কামাল অলরেডি বলেছেন। মাসুদ কামালের কথা থেকে একটা প্রশ্ন করতে চাই ফয়েজ আহমদ আপনাকে। একজন নোবেল বিজয়ীর আমলে মানবাধিকার অবস্থা খুব একটা ভালো না, সেটা আসলে মানাটা সরকারের জন্য কষ্টকর কিনা? তার আগে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু রিপোর্টটি ছোট করে পড়ে শোনাই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে যে ভীতি, দমনপীড়ন ও গুমের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত, তার কিছুটা অবসান ঘটেছে বলে মনে হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে, মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি, এখনো বিনা বিচারে আটক চলমান আছে, মিথ্যা মামলা, গণগ্রেফতার, অজ্ঞাত আসামি, ধর্মীয় উগ্রপন্থীদের সহিংসতা, মব ভায়োলেন্স, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চলছে। শেখ হাসিনার আমলে বিভিন্ন বাহিনীর যেসব কর্মকর্তারা গুম, খুন সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কাজ করেছে তারা বহাল তবিয়তে আছে। এদের মধ্যে অনেকে বর্তমান সরকারের সময় কেউ বিদেশে পালিয়ে গেছেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, নারী অধিকার নিয়ে এখনো সরকার তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি ইত্যাদি বিষয় উক্ত রিপোর্টে বলা হয়েছে। সাধারণত এই ধরনের রিপোর্টকে সরকার টাকা দিয়ে এই ধরনের রিপোর্ট করানো যায় বলে থাকে। অন্তর্বর্তী সরকার এই রিপোর্ট নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের কি মনোভাব? এই ধরনের রিপোর্টকে টাকা দিয়ে করা বা এই ধরনের রিপোর্ট বায়াসড হওয়া, উদ্দেশ্য প্রণোদিত করা যে ধরনের সরকার বলে, সেই ধরনের সরকারের পরিণতি কি হয় সেটা আমাদের নয়, সারা দুনিয়ার কাছে এক্সাম্পল আছে। সুতরাং মানবাধিকার হিউম্যান রাইটস ওয়াচের যেই রিপোর্ট, এই রিপোর্টের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। হিউম্যান রাইটস ওয়াচের যেই আপিল যে শেখ হাসিনা পরবর্তী রেজিমে মানবাধিকারের যে উচ্চতায় যাওয়ার স্বপ্ন আমরা দেখি, সেই উচ্চতায় আমরা এখনো যেতে পারিনি, সত্য। একই সঙ্গে সরকারের মানবাধিকার বিষয়ে অবস্থান, সরকার প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করতে চায়। দেখুন, আপনি এই যে মানবাধিকারের বিষয়ে বলছেন, গ্লোবালি ইন্টারন্যাশনালি সিরিয়াস কনসার্ন এক্সপ্রেস করেছে যে এখন যেই এখন যে ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যেখানে বিচার হচ্ছে, এই বিচারিক প্রক্রিয়াকে জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই ট্রাইব্যুনালের আইনকে সংশোধন করা হয়েছে, ট্রাইব্যুনালের স্পেসিফিক কার্যক্রমগুলিকে যে কেউ অবজার্ভ করা, রেকর্ড করা, ভিডিও অডিও ধারণ করার ব্যবস্থা করা হয়েছে, টেলিভিশনে সরাসরি সম্প্রচার পর্যন্ত করা, বাংলাদেশে সম্প্রচার করা হয়েছে, আয়নাঘরগুলি চিহ্নিত করা হয়েছে, সেগুলিতে যারা জড়িত সে নিয়ে দুর্দান্ত কাজ হচ্ছে। ওই তদন্ত কমিশনের যতটুকু এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশ করা গেছে তা হচ্ছে টোটাল প্রাপ্তির বিশাল অংশ থেকে সামান্য একটু, সেটার মধ্য দিয়ে আমরা এক ভয়াবহতা দেখছি। একই সঙ্গে সত্য যে এই সরকার ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের পর থেকে এই যে বিভিন্ন জায়গায় শত শত মানুষকে আসামি করে মামলা করা হয়েছে, এইটাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই মামলাগুলিতে সরকার কোনোটা বাদী হয়ে করেনি, বিভিন্ন লোকজন করেছে, বিভিন্ন আহত নিহতদের পরিবাররা করেছে, সেখানে নানান পলিটিক্যাল এলিমেন্ট যুক্ত হয়েছে। আমাদের এখানকার যে যুগ যুগের যে চরিত্র, সেগুলি কোনোভাবে এটাতে প্রতিফলিত হয়েছে। এটা সরকারকে এম্বারেস করে, এটা বিচার প্রক্রিয়াকেও ব্যাহত করে।
সুতরাং এই জায়গাগুলিতে কোনো আপত্তি নাই, কোনো আপোষ নাই। আর কোনো কোনো ক্ষেত্রে যে এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে, আমরা কিন্তু ওভারনাইট মানবাধিকার লঙ্ঘনের যে শূন্য মাত্রায় চলে যাওয়া এটা খুব ডিফিকাল্ট। বাট সরকারের এই জায়গায় প্রতিনিয়ত কাজ করছে, আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আইন সংশোধনের জায়গায়, সংস্কারের জায়গায় কাজগুলি হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যে মানবাধিকার লঙ্ঘিত হোক, গুরুতর লঙ্ঘন, এই ধরনের কোনো ঘটনা এই সরকার ঘটাতে চায় না। মাসুদ কামাল, মানবাধিকার লঙ্ঘিত হোক এই ধরনের কোনো ঘটনা এই সরকার ঘটাতে চায় না, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে মানবাধিকার পরিস্থিতি আগের তুলনায় খুব বেশি একটা ভালো না। আমি পড়েও শোনালাম। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এই একই সঙ্গে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর গণহত্যার সরাসরি নির্দেশদাতা। বিবিসি, আল জাজিরা তথ্যচিত্র বানিয়েছে। তারা দেখিয়েছে শেখ হাসিনা আন্দোলনকারীদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অনেকেই বলেন দলটির এবং নেতৃত্বের ভুল হয়নি, তারা ষড়যন্ত্রের শিকার। তাদের অনুতাপ অনুশোচনা নেই কেন? এই প্রশ্ন করেন যারা, তাদের জন্য আপনার কাছে কোনো উত্তর আছে কিনা? এখানে দুটো জিনিস আমি মাঝে মাঝে বলি, বুঝছেন, বাংলাদেশে একসময় তো আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আমার ধারণা এই বর্তমান যে নেতৃত্ব আছে, যে করাপ্ট লিডারশিপ যারা আছে, এদের নিয়েই ফিরে আসবে। এবং এই আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ডক্টর ইউনূস নিজে। ডক্টর ইউনূস যে সমস্ত কাজকর্ম করতেছেন আওয়ামী লীগের ব্যাপারে, এটা আওয়ামী লীগকে ফিরে আনার ব্যবস্থা করতেছেন উনি। এই আওয়ামী লীগ একটা রিফাইন্ড হতে আসতে পারতো, মানে এই নেতৃত্বকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসতে পারতো। কিন্তু সেই জায়গাটা বন্ধ করে দেওয়াতে এখন এদেরকে নিয়ে আওয়ামী লীগ ফেরত আসার একটা ব্যবস্থা হয়েছে। দেখেন শেখ হাসিনা, ওনার যে পুরা মন্ত্রী পরিষদ, ওনার যে সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগের, এই প্রত্যেকটা লোক এই দেশটাকে ধ্বংস করছে। আমি এই প্রত্যেকটা লোকের মধ্যে একজন লোককে আমি কিন্তু মানে বেনিফিট অফ ডাউট দেবো না। এই প্রত্যেকটা লোককে যদি আপনি মানে বাদ দিতে পারতেন, যে এই প্রত্যেকটা বাদ দেওয়া দরকার নাই, তোরা বেটা আওয়ামী লীগ কর, কিন্তু জেলে যা আগে। তুই যে অপকর্মগুলি করছস তার জন্য তোমার শাস্তি হবে। কিন্তু এই জিনিসটা যদি কনফার্ম করা যেত, তাহলে এরা কী করবে? আওয়ামী লীগ করে এদের কেউ নিত না, এই সমস্ত পচা মালকে কেউ নিত না ভাই। আওয়ামী লীগের লোক কিন্তু তাদেরকে নিত না। আওয়ামী লীগ যে কথাটা বললো রানি, যে এই দেশে আওয়ামী লীগ অনেক লোক করে, মানে কোটি রূপে লোক আওয়ামী লীগ করে এই দেশে। তো সেই লোককে যারা আওয়ামী লীগকে হয় আওয়ামী লীগের সমর্থক কর্মী অথবা আওয়ামী লীগকে ভোট দেন, সেই লোকগুলির কাছে কিন্তু এই যে সামনে তার যে নেতৃবৃন্দ যারা নাকি নেতৃত্ব দখল করেছিল, তাদের প্রতি কিন্তু তাদের ঘৃণা আছে। এই ঘৃণাটাকে প্রকাশ করার সুযোগই দেওয়া হয় নাই। তারা কি করছে কি, এই আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটির হচ্ছে সমাজ কল্যাণ সম্পাদক, তারা নিয়ে জেলে ঢুকানোর জন্য তারা ওই 200-300 মামলার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এতে কি হয়েছে? সে তো নিজে নিরাপদ বোধ করতেছে না। সে মনে করতেছে যে শেখ হাসিনার যে দোষ আমারও সেই দোষ, তাহলে আমি তাকে নিয়ে চলি। এখন তারা তাকে নিয়ে ফাইট করতেছে। এখন এতগুলি লোক যারা ফাইট একসঙ্গে করে, এর ফলে একদিন আসবে এবং সেটা খারাপভাবে আসবে। এটা আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম, আমি বললাম যে একটা বিরাট সুযোগ ছিল, যে কথাটা ও বলতেছে যে আপনার একটা রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা হাতে ধরে নষ্ট করছি। আপনি একটা দেশকে মানে একটা জাতিকে বিভক্ত করে আপনি অগ্রসর করতে পারবেন না। এখন জাতিকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা খারাপ, তুমি খারাপ না, কাজটা খারাপ। তো সেই কাজটাকে তারা বাইকে আনতে হবে। আপনি তারে নিয়ে ঢুকাচ্ছেন জেলের মধ্যে, তো সে কি বলবে আমি খারাপ? সে তো স্বীকার করবে না। যে কারণে তারা কিন্তু আপনার ঠেলতে ঠেলতে একদম দেয়ালের পিছনে আটকে দিচ্ছেন। সে কি করবে এখন? সে তখন তার ওই নেতাকে নিয়ে আসার চেষ্টা করবে। তো এই জায়গাগুলোতে ভুল হয়েছে। আর যে জিনিসটা বলেন আপনি ওই যে মানবাধিকারের ব্যাপারে, দেখেন এই যে মামলাগুলো, যে গয়রহা মামলা হয়েছে, ওখানে একজন লোকের মামলার কথা উল্লেখ করা হয়েছে, আতিকের কথা, উত্তরের মেয়র। তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে 36টা মামলায় দেখা গেছে সে দেশেই ছিল না। তো এইগুলি যখন করা হয়, এগুলি করতে দিলেন কেন আপনি? আসিফ নজরুলকে দায় সারা গোছের বক্তব্য দিয়েছে যে লোকে যদি বিক্ষুব্ধ লোকে যদি মামলা করে আমি কেমনি ফিরাবো? আপনি ফিরাবেন না, আপনি অ্যাকশন নেবেন না। আপনি একটা ঘটনা বলে আপনি যেটাই খান পান না, ওনার বিরুদ্ধে একটা মামলা হলো, হওয়ার পর উনি কী করলেন? উনি প্রতিবাদ করলেন। উনি একটু ভোকাল লোক, ওনার সঙ্গে আরও দুজন লোক প্রতিবাদ করলেন। ওই বাদী কি বললো? আমি যেটাই খান পান নাকি চিনি না তো। ওরা আমাকে বলছে নাম লিখতে, আমি নাম লিখছি। ওরা কারা? সে তো তাও চেনে না কারা। বলে কি যে বিএনপি এবং জামাতের আইনজীবীরা বলছে আমাকে। ওকে ফাইন। তারপর সে কি করলো? একটা আবেদন করে যেটা এখানে পান্নার নামটা প্রত্যাহার করলো। যাকে সে চেনে না তার নাম সে প্রত্যাহার করলো। এখানে দোষীটাকে, দায়ীটাকে সরকারের কাকে ধরা উচিত ছিল? ওই যে 2 আইনজীবী যারা তাকে মামলাটা করাইছে, এই বাদী তো কোনো খবর রাখে না ভাই। দুষ্ট তো ওই 2টা, ওই ক্রিমিনালগুলিকে ধরতে পারছেন?
ধরেন নাই। এখন যদি যেটা এখান বানানো আমি হইতাম অথবা আপনি হইতেন, আমার আপনার কথা কে শুনতো রে ভাই? আপনার তো পাবলিক, যাইতেন জেলে অথবা উকিলের পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরতেন। তো এই জায়গাগুলি ভাই সরকারের দায়িত্ব। মনে রাখবেন, একটা দেশে সবচেয়ে পাওয়ারফুল মাস্তান বলেন সেটাও সরকার, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র বলেন সেটাও সরকার। সরকারের উপরে কোনো ক্ষমতা আছে কারো? সরকার যদি বলে যে আমি কি করব, আরে বাপ রে বাপ, আপনি কিছু করবেন না, তো ওরা যেটা করে ওটা থামাতে পারেন না কেন? এগুলো ঠিক না। যে মামলায় শেখ হাসিনা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, অনেক উকিল আমাকে বলছে, অনেকে আমার পরিচিত অনেকে আছে, যে মামলায় শেখ হাসিনা আসামি, সেই মামলা যদি 135 জনকে গ্রেপ্তার করা হয়, কেউ জামিন পাবে না। এই ধরনের একটা মৌখিক অর্ডার গেছে এবং জামিন দেয় না। আমার কাছে অনেকে আসছে, আমি ভাই এই মামলায় কি শেখ হাসিনা আসামি করা হয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা আসামি। আমি জামিন পাবেন না আপনি। আমাকে একজন বলছে এবং তারপরে মিলিয়ে মিলিয়ে দেখতেছি পায় না। এটা কি কারণে পাবে না? শেখ হাসিনা ওখানে 292 জন আসামি আছে, এটা হইল রে ভাই। দেখেন, এইটা কি মানবাধিকার লঙ্ঘন না? তার মানে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনের সত্যতা আপনি পাচ্ছেন। রেজাউল করিম রনি, রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ব্যর্থতার আভাস পাচ্ছেন বলেই কি সরকারের উপদেষ্টাদের এমন মন্তব্য? ব্যর্থতার দায় আসলে কার উপর বর্তাবে? সরকার, রাজনৈতিক দলগুলি, নাকি যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সুযোগ করে দিয়েছিল তাদের? শোনেন, একটা আলাপ হচ্ছিল যে এখানে তাহলে এই সরকারটা কার? এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সব হলো আধা সরকারি দল, সব প্রত্যেকেরই সরকারি স্টেক আছে, তাই না? ফলে এই সরকার যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় কালেকটিভলি নিতে হবে। তারপরে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারকে বসাইছেন। হ্যাঁ, সরকারের আমরা সমালোচনা করতেছি, সব দলই করতেছে, বাইরের থেকে সাংবাদিক, সিভিল সোসাইটি সবাই করতেছে, এটা সরকার ওয়েলকাম করতেছে। কিন্তু অভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানের পরে এই ধরনের ফেনোমেনা বাংলাদেশে কি একমাত্র, আর কোথাও হয় না? এটাই স্বাভাবিক। ধরেন, এখানে অভ্যুত্থানের পরে 5 তারিখে যেভাবে গণভবনে ব্যাপকভাবে ভাঙচুর হলো, আওয়ামী লীগের এই সচিবালয় পাড়াতে যেভাবে লুটপাট বলা যাবে না সেটাকে, সেটা আমি বলি যে ইমানসিপেটরি ভায়োলেন্স, মুক্তিকামী মানুষের যে আপনার ক্ষোভের বহিঃপ্রকাশ, এইটা বাংলাদেশকে বাঁচাইছে। কেন বাঁচাইছে? ওই সময় মানুষ যে পরিমাণ বিক্ষুব্ধ ছিল, আপনি যদি গণভবনের ইট ভাঙতে না দিতেন, আওয়ামী লীগ মেয়েরা সাফা করে ফেলতো। আওয়ামী লীগের লোকজন বলছেন এখানে 5 লাখ 10 লাখ মেয়েরা ফেলবে, এই জন্যই তারা ভোট টোট চুরি করে যেমন ক্ষমতায় ছিল, কারণ লোকের প্রাণ বাঁচাইতে হবে। তো সেই জন্য আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলছিলাম যে আপনারা রিকনসিলিয়েশন করেন, দেশটা আপনারা অন্যদিকে নিয়ে গেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা গ্লোবাল ফিগার, এটা যদি নেলসন ম্যান্ডেলার মতো লোক আপনার ইয়াতে পারে, সাউথ আফ্রিকাতে পারে, বাংলাদেশে ডক্টর ইউনূস কেন পারবেন? এটা সময় লাগুক, এটা রাতারাতি হয়ে যাবে তা না। এটা যেন একটা কমিশন করে আপনি এখন শুরু করেন, পরবর্তী সময় যারা আসবে তারা এই দায়িত্ব পালন করবে। দেখেন, বিখ্যাত একটা কথা আছে, ভিকটিম বিকাম কিলার্স। আপনি যদি আওয়ামী লীগকে ভিকটিম বানান, মাসুদ ভাই যেটা বললো, আওয়ামী লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ কোনোদিনও ফেরত আসবে না বাংলাদেশের ইতিহাসে, ন্যাচারালি কখনো ফেরত আসবে না। গণ অভ্যুত্থানের মধ্যে যে শক্তি চলে যায়, সেই শক্তি ফেরত আসে না। কেন ফেরত আসবে না? এইখানে অন্যান্য অভ্যুত্থানের মধ্যে 24-এর অভ্যুত্থান আলাদা। এই অভ্যুত্থানটা একটা জেনারেশনের অভ্যুত্থান, এবং এই জেনারেশনটা পলিটিক্যালি, এই এনসিপির কথা বলছি না, এনসিপির বাইরেও একটা হিউজ জেনারেশন, জেনজি জেনারেশন, যেটা সেটা 4 কোটি 5 কোটি জনগোষ্ঠী। 3-4 বছর পর এটা যুবক হবে, তার আহত বন্ধু বান্ধবের সংখ্যা থাকবে লাখখানিক। ফলে আওয়ামী লীগ যদি এখানে আসে, সরকার যদি ব্যর্থ হয়, বা যেই সরকার আসবে তারা যদি তোষণ করার চেষ্টা করে, এই যে বিদ্রোহী সৈনিক যেগুলো আছে তারা নিজ দায়িত্বে এটা প্রতিরোধ করবে। তাহলে গৃহযুদ্ধের দিকে যাওয়ার জন্য আর কোনো কন্ডিশন দরকার নেই, তাহলে আওয়ামী লীগকে আনার ব্যবস্থা করলেই হবে। সো এই জন্য আওয়ামী লীগ ন্যাচারালি বাংলাদেশে আর কখনোই আসবে না। কিন্তু আওয়ামী লীগ আসাটা সমস্যা না, সমস্যা হলো রাজনৈতিকভাবে আপনারা তো সবাই আওয়ামী লীগ হয়ে উঠতেছেন, এটা হলো মূল ক্রাইসিস। আওয়ামী লীগ মূল ক্রাইসিস না, মূল ক্রাইসিস আওয়ামী লীগের স্বভাব থেকে আপনারা তো মুক্ত হচ্ছেন না। তো সেইটার জন্য আমাদের যেটা দরকার, এই জন্য এইটার অভ্যুত্থানের আলোকে যে রাজনীতিটা দরকার, একটা নাগরিক বান্ধব। এখন আরেকটা হলো, আপনি যদি রিয়েলি মনে করেন এখানে আওয়ামী লীগকে আপনি ঠেকাবেন, একটাই পথ আছে, সহজ পথ, সেটা হলো আপনি একটা প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র করেন, যে রাষ্ট্র আওয়ামী লীগের যে ট্রাইবাল টুঙ্গিপাড়ার রাজনীতি সেটার সাথে খাপ খাবে না।
শেষ, আওয়ামী লীগ আর ফয়েজ আহমদ, প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু এর আগে যে 3টে গেছে তাদের প্রত্যেকটার একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্পর্কে পরিকল্পনা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য কথাগুলো বলেছেন। আপনাদের এক্সিট পলিসি কি? জি, ধন্যবাদ আপনাকে। সরকার এক্সিট পলিসি বলতে সরকারের বিদায়ের সময় কিনা আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি। সরকারের বিদায়ের পদ্ধতি হচ্ছে একটা নির্বাচন হবে, নির্বাচিত যেই সরকার আসবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় হবে। তারপরে কোনো কাজের বৈধতা অবৈধতার প্রশ্ন যদি আসে, আসুক, কেউ না দেখ অবৈধতা, ফাঁসি দেখ। এই যে মানুষগুলি আছে প্রত্যেককে ধরে নিয়ে ফাঁসি দেখ, অসুবিধা নেই। কারণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়, সকল রাজনৈতিক দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে যে রাজনৈতিক দলকে গঠন করে, অভ্যুত্থানের সকল শক্তি যখন পক্ষ যখন একসাথে একটা সরকারকে গঠন করে, সেই সরকারের নতুন করে আর এক্সিট পলিসি নিয়ে চিন্তা করতে হয় না। আর আপনাকে যদি আমি এই জায়গায় ছোট্ট করে যোগ করি যে আপনি এই যে জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্র, এগুলিকে আপনি ধরলে একটা এক্সিট পলিসি ধরতে পারেন। উত্তর পরিষ্কার। আব্দুল হান্নান মাসুদ, একদমই সময় নেই, তারপরে আপনার কাছে জানতে ইচ্ছা করে, আপনি গত জুলাই জাস্ট 1 বছর আগে ছিল, একদম সম্মুখ সারিতে ছিলেন, আপনাকে তখন থেকেই মানুষ বেশ চেনে। 1 বছর পরে এসে 2025-এ আজকে 31শে জুলাই, আপনার কি মনে হচ্ছে? আত্ম উপলব্ধি কি, একটু ছোট করে যদি আমাদেরকে অনুভূতি শেয়ার করেন। মধ্যে আপনি যে কথাটা বলছিলেন যে হচ্ছে এই যে 1 বছর পরে এসে এই দায় কি সরকার নেবে না হচ্ছে যারা অভ্যুত্থান করেছে তারা নেবে? আমার মনে হচ্ছে যে হচ্ছে এখন 1 বছর পরে এসে যেভাবে আমাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, মনে হচ্ছে যে আমরা অভ্যুত্থান করে দোষ করেছি, এই কারণে আমাদেরকে এই অবস্থা করাচ্ছে। কারণ আমরা অভ্যুত্থানের পর কিন্তু ক্ষমতা নিজেরা কুক্ষিগত করি নাই। আমরা ডক্টর ইউনূস স্যারকে দিয়েছি, আসিফ নজরুল স্যারকে দিয়েছি, আমরা হচ্ছে মেজর জলিল ওটার নাম হচ্ছে, আমরা উপদেষ্টাদের হাতে দিয়ে দিচ্ছি, মুরব্বীদের হাতে। সেই মুরব্বীরা যদি আজকে এসে যদি এখন এসে বলে যে 1 বছর পরে যদি এই রাষ্ট্রটাকে গঠন করতে না পারি তাহলে কঠিন অবস্থা হবে, গঠনের দায়িত্ব তো আপনাদেরকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই কথাটা বারবার 1 বছর পরও আসতেছে, আওয়ামী লীগ তো রাজনীতি করবে না, বাট বাংলাদেশের নাগরিক তো রাজনীতি করবে। আমরা বলছি যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছে তারা রাজনীতি করে না, বাংলাদেশের নাগরিক তো রাজনীতি করবে। সন্ত্রাসীদেরকে আপনি আইনের আওতায় আনতে পারেন নাই, বিচার আওতায় আনতে পারেন নাই। আপনি শাম্মী আহমেদের গুলশানে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, শাম্মী আহমেদের বাসায় এই জন্য সাদাবাজি হইতে গিয়েছে। আপনি যদি তাকে কারাগারে রাখতেন, তার বাসায় সাদাবাজি হইতে যাইতো না। আপনি যদি হচ্ছে, এবং যারা সাদাবাজি করতেছে, আপনি দীর্ঘ 1 বছর ধরে কতজন সাদাবাজকে ধরছেন? একটা কথা আমাকে একদিন বলতেছিলেন যে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলে না আমরা ক্ষমতায় আসলে 2 কোটি 3 কোটি আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো, আসলেই করে। কারণ রাজনৈতিক দলগুলা মোটামুটি যে সাদাবাজির উপর নির্ভর করে 3-4 কোটি মানুষের কর্মসংস্থানের যদি বাস স্ট্যান্ডের সাদাটা না তুলে, তাহলে সেখানে যে 10 জন মিলে সাদা তুলে সেই 10 জনের পরিবার চলবে না। আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা এরকম 3 কোটি নেতা কর্মী আওয়ামী লীগের এটার উপর নির্ভর করে চলতো, এখন বিএনপি, জামাত বা এনসিপির হবে। আপনি সেই পয়েন্টটা বন্ধ করতে হবে।